আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ জাবেদা শেয়ার করার জন্য চলে আসলাম, যা আমার জাবেদা পার্ট 3। আজকের এই ক্লাসে যে কয়টা জাবেদা আমি তোমার সাথে আলোচনা করব, বা আমাদের এসএসসি এবং এইচএসসি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জাবেদাগুলো ভুল করে। আজকে আমি তোমাদেরকে এমনভাবে শিখিয়ে দেব, আশা করি এই জাবেদা তোমাদের ভুল হবে না এবং তোমরা খুব ভালোভাবে এই জাবেদাগুলো পারবে। তো অবশ্যই তোমরা জাবেদা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং জাবেদার নিয়মগুলো শিখবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এখন প্রথমে কেমন থেকে যে নগদ উত্তোলন ৫,০০০ টাকা, এটা অনেকেই পারে। তারপর আমি বলি নগদ উত্তোলন করা মানে কি? মালিকানা সত্ত্ব হ্রাস পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আবার এভাবে বলতে পারি, আমরা আমার প্রথম ভিডিওতে বলেছিলাম সম্পদ, ব্যয়, উত্তোলন তিনটা বৃদ্ধি পেলে কি ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এখানে উত্তোলন করছে, উত্তোলন কি বৃদ্ধি পেয়েছে মানে কি মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া মানে কি ডেবিট। তাহলে আমরা এখানে ১ নম্বর দিয়ে লিখবো উত্তোলন হিসাব ডেবিট, কত টাকা? ৫,০০০ টাকা। আর মানে কি নিয়েছে? নগদ টাকা নিয়েছে। কি নিয়েছে? নগদ টাকা। নগদ টাকা নেওয়া মানে কি? ব্যবসায় নগদ অর্থ কমে গেছে। আর নগদকে আমরা কি বলি? সম্পদ। আর সম্পদ কমে যাওয়া মানে কি? ক্রেডিট। তাহলে এখানে কি লিখব? নগদান হিসাব ক্রেডিট, এখানে লিখব কি ডেবিট। কত টাকা? ৫,০০০ টাকা। সহজ কথা বলতে আজকে বলে নেই, এর ব্যাখ্যা কি হবে? ব্যাখ্যা লিখবা যেহেতু মালিক কর্তৃক নগদ অর্থ উত্তোলন করা হলো। আর সহজ একটা কথা মনে রাখবা, ব্যবসায় মালিক যা কিছু দেবে তাই মূলধন এবং যা কিছু নেবে তাই উত্তোলন। মানে মালিক ব্যবসায় দিলেই মূলধন, নিলে উত্তোলন। মূলধন দিলে মালিকের অধিকার বাড়ে, আর উত্তোলন করলে মালিকের অধিকার কমে। আর মালিকের অধিকার বৃদ্ধি পাওয়া ক্রেডিট, হ্রাস পাওয়া কি ডেবিট। আচ্ছা, এখন এইখানে দেখা বলছে যে পণ্য উত্তোলন। কি বলেছে? পণ্য উত্তোলন। আগেটা কি ছিল? নগদ উত্তোলন। আমরা জানি মালিক ব্যবসায়ী থেকে কিছু নেওয়া মানে কি উত্তোলন, আর উত্তোলন করলে কি মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে এখানে আমি ২ নম্বরে হবে উত্তোলন হিসাব ডেবিট। কত টাকা? ১০,০০০ টাকা। এখন আমরা দেখো উত্তোলন হিসাব ডেবিট করলাম, আমরা ক্রেডিট করবো কি? এখানে তো নগদ টাকা নিয়েছিলাম, নগদ ক্রেডিট করেছিলাম, তো এইখানে আমি কি ক্রেডিট করবো? এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, এটা অনেকেই ভুল করে। আজকে একটু ক্লিয়ারলি শুনে নাও। আচ্ছা দেখো, আমরা যদি পণ্য ক্রয় করি, আবারও খেয়াল করো, যদি আমরা পণ্য ক্রয় করি তা জাবেদা কি দিই? ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখানে আমি লিখে রাখি, দেখো যদি পণ্য ক্রয় করা হয় তো ক্রয় হিসাব কি ডেবিট, আর নগদ হিসাব কি ক্রেডিট। এখন দেখো ক্রয়কে আমরা কি বলি? ব্যয়। ক্রয়কে আমরা কি বলি? ব্যয়। যখনই ক্রয় করা হয় তখন কি ব্যয় বাড়ে, আর ব্যয় বাড়লে কি ডেবিট। ধরো মালিক ৫,০০০ টাকা ৫০,০০০ টাকা পণ্য ক্রয় করেছিল, তাহলে মালিকের ব্যয় কত আছে? ৫০,০০০ টাকা। এইখান থেকে মালিক ১০,০০০ টাকা পণ্য উত্তোলন করে, তাহলে ক্রয় কি আমার ৫০,০০০ থাকবে না, ক্রয় থাকবে কত আমার? ৪০,০০০ টাকা। তাহলে আমি বুঝতে পারলাম এই উত্তোলন করার ফলে ক্রয় নামক ব্যয়টা কি হয়েছে? হ্রাস পেয়েছে। কত টাকা হ্রাস পেয়েছে? ১০,০০০ টাকা। ১০,০০০ হ্রাস হওয়ার পরে কত টাকা আছে? ৪০,০০০ টাকা। তাহলে ক্রয় মানে ব্যয় বাড়লে ডেবিট হয়, তাহলে কমলে কি হবে? ক্রেডিট। আবারও বলি, যখন ক্রয় করা হয় তখন ক্রয় করলে ব্যয় বাড়ে, ব্যয় বাড়লে কি ডেবিট। ক্রয় হিসাব কি হবে? ডেবিট। এখন এই ক্রয়কৃত পণ্য যদি মালিক ব্যবসা থেকে নিয়ে যায়, তাহলে ক্রয় তো আর ওই টাকা থাকবে না। ক্রয় এখানে কি ৫০,০০০ টাকা আছে? আছে কত? ৪০,০০০ টাকা। কারণ কি মালিক এখান থেকে ক্রয়কৃত থেকে পণ্য নিয়ে গেছে, তার মানে ক্রয়টা কি হয়েছে? কমে গেছে। আর ক্রয় কমলে ক্রেডিট। সহজ কথা রাখবা, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। তাহলে এখানে কি ক্রয় নামক ব্যয়টা কি হ্রাস পেয়েছে। আবার বলি, ক্রয় নামক ব্যয়টি হ্রাস পেয়েছে, আর ব্যয় হ্রাস পেলে কি ক্রেডিট। তাহলে কি হ্রাস পেয়েছে? ক্রয়। আমরা এখানে কি লিখব? ক্রয় হিসাব ক্রেডিট। আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারো, এই জাবেদা সবাই বুঝতে পারছো। এখানে আমরা কি লিখব? যেহেতু মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হবে, শেষ। তারপর কি এখানে? বিনামূল্যে পণ্য বিতরণ। আচ্ছা, এখন
আমরা বিনামূল্যে পণ্যটা কেন বিতরণ করলাম? প্রচারের জন্য। প্রচারের জন্য যা কিছু করা হবে তাকে কি বলবো? বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপনটা কি? ব্যয়। আর ব্যয় কাকে বলে? যে খাতে ঘন ঘন টাকা চলে যাবে। কি বললাম? যে খাতে ঘন ঘন টাকা চলে যায় সেটাকে আমরা কি বলি? মুনাফাজাতীয় ব্যয় বা খরচ। কি বলি? মুনাফাজাতীয় ব্যয় বা খরচ। আর একটু ক্লিয়ার করে দেখো, যন্ত্রপাতি ক্রয়, বেতন প্রদান, এই দুইটা লেনদেনের মধ্যে যখন আমরা যন্ত্রপাতি ক্রয় করছি টাকা চলে গেছে, বেতন দিছি তারপরেও কি টাকা চলে গেছে। এখন তার মানে টাকা চলে গেলেই ব্যয়, তাহলে এই যন্ত্রপাতি ক্রয় এটাও ব্যয়, বেতন প্রদান এটাও ব্যয়। স্যার এটা কি বললেন আপনি? দুইটাই ব্যয়? হ্যাঁ, দুইটাই ব্যয়। এখন তোমার কি আছে, যেটা আমরা যন্ত্রপাতি ক্রয় করলাম এটা ঘন ঘন ক্রয় করবো না, এটা একবার ক্রয় করলে অনেক বছর ব্যবহার করব। তাহলে যে ব্যয়টা অনিয়মিত ঘন ঘন হয় না সেটা মূল জাতীয় ব্যয়। আর বেতন কি প্রত্যেক মাসে মাসে দেওয়া লাগবে, তার মানে এই লেনদেন নাকি ঘন ঘন করবে। আর ঘন ঘন যে খাতে টাকা যাবে সেটা হচ্ছে কি? মুনাফা জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় ব্যয় বা খরচ বাড়লে ডেবিট। তাহলে এখানে কি বিজ্ঞাপন ও খরচটা কি বাড়ছে, তাহলে ডেবিট। আমরা এখানে কি লিখবো? বিজ্ঞাপন হিসাব কি হবে? ডেবিট। আর এখানে দেখো বিনামূল্যে পণ্য বিতরণ, কি বিতরণ করেছে? পণ্য। এখন প্রশ্ন করো, ব্যবসায় পণ্য কই থেকে পেল? তার অ্যান্সার আসবে ব্যবসা পণ্য কোথা থেকে ক্রয় করে নিয়ে আসছে। আর পণ্য ক্রয় করে নিয়ে এসে ধরো সাপোজ 1,00,000 টাকা পণ্য ক্রয় করছে, সেখান থেকে সে ব্যবসা প্রচার করে 5,000 টাকা পণ্য মানুষকে এমনি বিনামূল্যে বিক্রি করেছে। না, আমি এই পণ্য ব্যবসা করি, আপনারা এই পণ্য নিয়ে ব্যবহার করে যদি ভালো লাগে তাহলে আমার কাছ থেকে পণ্য আপনারা নেবেন। এই জন্য কি করছে, সে পণ্য এমনি ফ্রিতে মানুষকে দিয়ে দিছে। আর দেখো তাহলে ক্রয় ছিল 1,00,000, 5,000 টাকা পণ্য দিয়ে দেওয়ার পরে কি 1,00,000 টাকা ক্রয় থাকবে? না, কত থাকবে? 95,000 টাকা। যে 95,000 টাকা আমার ক্রয় থাকে, এই ক্ষেত্রে ক্রয়টা কি 5,000 টাকা হ্রাস পাইছে। তাহলে আমরা জানি যে ক্রয়ের ব্যয়, আর ব্যয় হ্রাস পেলে কি? ক্রেডিট। এখানে কি হবে? ক্রয় হিসাব ক্রেডিট, এটা হবে ডেবিট। কত টাকা? 2,000 টাকা। তাহলে আমরা এখন ব্যাখ্যা কি লিখবো? যেহেতু বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে, তবে অবশ্যই তোমরা জাবেদায় ব্যাখ্যা প্রদান করবা, কারণ জাবেদার একটা সংজ্ঞা আছে যে হিসাবে যে বইতে মানে লেনদেন সংগঠিত হওয়ার পরে হিসাবে যে বইতে তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা আকারে যে বইতে লিপিত করে থাকে জাবেদা বলে, তাহলে এখানে কিন্তু ব্যাখ্যা আকারে কিন্তু বলছে, মানে অবশ্যই এখানে কি ব্যাখ্যা দিতে হবে। যদি কখনো প্রশ্ন লেখা থেকে ব্যাখ্যা ব্যতীত দেন তোমরা ব্যাখ্যা দেবে, কিন্তু এরকম কোনো কথা লেখা না থাকলে অবশ্যই তোমাকে ব্যাখ্যা প্রদান করতে হবে। আচ্ছা, নেক্সট কি আছে? জীবন বীমা প্রিমিয়াম প্রদান। কি প্রদান? জীবন বীমা প্রিমিয়াম প্রদান। আচ্ছা, তুমি ব্যবসায়ীকে প্রশ্ন করো, এই ব্যবসা তার জীবন আছে? ব্যবসায়ী কি বলবে? জীবন নাই। জীবনটা কার আছে? মালিকের আছে। তার মানে কি এই জীবন বীমাটা কি মালিকের ব্যক্তিগত খরচ। তাহলে কি বললাম? জীবন বীমা কি মালিকের ব্যক্তিগত খরচ। আর এই ব্যক্তিগত খরচ যদি মালিক ব্যবসায়ী থেকে নিয়ে দেয় তার নাম কি হবে? উত্তোলন। কারণ আমরা একটু আগে বলেছিলাম ব্যবসায়ী থেকে মালিক কিছু নিলেই কি উত্তোলন। তাহলে মালিকের জীবন বীমা টাকা সে নিজের বাসা থেকে না দিয়ে সে ব্যবসায়ী থেকে নিয়ে দিচ্ছে, আর ব্যবসায়ী থেকে নেওয়া মানে কি উত্তোলন। তার মানে আমরা এখানে কি লিখবো? 4 নম্বরে আমরা জীবন বীমা না লিখি আমরা এখানে কি লিখবো? উত্তোলন হিসাব কি ডেবিট। আচ্ছা, কত টাকা নিয়েছে? 1,000 টাকা। মানে কি নিয়েছে? নগদ টাকা। কোথা থেকে নিয়েছে? ব্যবসায় থেকে। ব্যবসা টাকা কমছে না বাড়ছে? ব্যবসা টাকা কমে গেছে। আর 9 টাকাকে আমি কি বলি? সম্পদ। আর সম্পদ কমলে কি? ক্রেডিট। এখানে আমরা কি লিখবো? নগদ হিসাব ক্রেডিট। কত টাকা? 1,000 টাকা। ব্যাখ্যা কি লিখবা? জীবন বীমা প্রিমিয়াম প্রদান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কি আছে? আয়কর প্রদান। আচ্ছা, এখানে আয়কর নিয়ে আমি একটু কথা বলি। আয়কর হচ্ছে হলো আয়ের উপর কর, আয়কর। এখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোন ধরনের ব্যবসায় হিসাব করতেছি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা জানি যে ব্যবসা এক মালিকানা আছে, অংশীদারি আছে,
যৌথ মূলধনী কোম্পানি আছে। এক মালিকানা ব্যবসায় মালিক থাকে একজন। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে অথবা 9-10-এ আমরা যে ম্যাথগুলো করি সে ছিল এক মালিকানা ব্যবসায় অঙ্ক। আর এই এক মালিকানা ব্যবসায় যা আয় হবে সেই আয়গুলো মালিক বাসায় নিয়ে চলে যাবে। ধরো সারা বছর ব্যবসা করার পরে ব্যবসায় আয় হয়েছে 5 লাখ টাকা। কত টাকা আয় হয়েছে? 5 লাখ টাকা। এই আয় টাকার মালিকের, সে এই নিট লাভ আয়টা ব্যবসায় নিয়ে গেছে। সে ওই আয়ের উপর যখন আয় হিসেবে বাসায় নিয়ে চলে যায় তখন তার সেটা ব্যক্তিগত টাকা হয়ে যায়। আর সে এই ব্যক্তিগত আয় থেকে সরকারকে কর দেওয়া লাগে। তো এই ক্ষেত্রে এই মালিক তার বাসা থেকে আয়কর না প্রদান করে আয়কর দিয়েছে ব্যবসায় থেকে নিয়ে। আর আমরা প্রথমে একটা কথা শিখেছিলাম, মালিক ব্যবসা থেকে টাকা নেবে, নিলে উত্তোলন আর দিলে মূলধন। তার মানে আয়করের টাকা মালিকের ব্যক্তিগত খরচ, সেটা কি ব্যবসা থেকে নিয়ে দিছে, তাহলে কি উত্তোলন হিসাব হবে। আর যৌথ মূলধনের ক্ষেত্রে এটা উত্তোলন হিসাব হবে না, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা বলে দেবো। আজকে শুধু এটুকু মাথায় রাখবো যে আয়কর হচ্ছে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে যা আয় হবে আয়ের উপর মালিক সরকারকে কর দিবে। মালিক সরকারকে কর দিবে তার বাসা থেকে না দিয়ে সে কি করছে ব্যবসা থেকে নিয়েছে। আর ব্যবসা থেকে নেওয়া মানে কি উত্তোলন। কথাগুলো আমি অনেকবার বললাম যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এখানে আমরা 5 নম্বরে কি লিখবো? উত্তোলন হিসাব, ডেবিট। আর কি হবে? যেহেতু নগদ টাকা নিচ্ছে সেহেতু কি নগদ হিসাব কি ক্রেডিট। কত টাকা? 2000 টাকা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা পরবর্তী এন্ট্রিতে চলে যাই। আমরা এখানে দেখবো যেহেতু জায়গা কম। আচ্ছা, এখানে বলা আছে কি যে পণ্য বিক্রয়। কি বলা আছে? পণ্য বিক্রয়। আচ্ছা, বিক্রয়কে আমরা কি বলি? আয় বলি। তাহলে বিক্রয় করার ফলে আয় বাড়ছে। কত টাকা আয় বাড়ছে? 10,000 টাকা আয় বাড়ছে। আচ্ছা, আয় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। যার মধ্যে 1,000 টাকা নগদ পাওয়া গেছে, তার মানে নগদ টাকা পাইছে। নগদ টাকাকে আমরা কি বলি? সম্পদ বলি। আচ্ছা, আর তাহলে নিয়ম কি? সম্পদ বাড়লে ডেবিট। তাহলে যখন নগদ টাকা পাইলাম, নগদ টাকা কি করলাম? পাইলাম, তখন আমার নগদ টাকা বৃদ্ধি হলো, সম্পদ বৃদ্ধি হয়েছে। সম্পদ বৃদ্ধি হলে আমি এখানে কি লিখবো? নগদান হিসাব, ডেবিট। কত টাকা? 1,000 টাকা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো বিক্রি করলাম 10,000, পাইলাম কত? 1,000, বাকি 9,000 এটা আমি এখনো পাই নাই, পাবো, ভবিষ্যতে পাবো। তার মানে আমি যদি ধারে পণ্য বিক্রি করি টাকা পাই নাই, পাবো, এটাকে বলবো কি? প্রাপ্য হিসাব। এটাকে কি বলবো? প্রাপ্য হিসাব। আর আমি একটা কথা বলেছিলাম আগের ভিডিওতে যে ব্যবসায় অন্য কারো নিকট টাকা পাবে, যাকে জানতে পারবে, ওইটাই কি? সম্পদ। তার মানে এই যে 9,000 টাকা দিয়ে আমি ধরো পণ্য বিক্রি করছি, 9,000 টাকা আমার এক অন্যের কাছে আছে, আমি এটা ফেরত আনতে পারবো। যদি আমি ফেরত আনতে পারি তাহলে আমার জন্য কি? সম্পদ। আর পাবো যদি এটা কি? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব। এখন দেখো এখানে একটা কথা বলে নিই, তোমাদের বলে দিই। এই প্রাপ্য হিসাবটাকে আগে বলা হতো দেনাদার হিসাব। কি বলা হতো? দেনাদার। এখন এই দেনাদার হচ্ছে সনাতন পদ্ধতি, আর প্রাপ্য হিসাব কি? আধুনিক বা আমেরিকান পদ্ধতি। এখন সব জায়গাতে আমেরিকান পদ্ধতি ইউজ করা হয়। তাহলে আমরা এখানে কি লিখবো? প্রাপ্য হিসাব। আর দেনাদার হচ্ছে কি? ব্রিটিশ পদ্ধতি। আমরা এখানে কি লিখবো? প্রাপ্য হিসাব, ডেবিট। ডেবিট কত টাকা? 9,000 টাকা। তাহলে 1 আর 9 কত? 2,000 টাকা। আর আমি বিক্রি করছি কত টাকা? 10,000 টাকা। বিক্রি হিসাব কি? কত? 10,000 টাকা। সবসময় খেয়াল রাখবা যে এই ডেবিট যত টাকা হবে ক্রেডিট তত টাকা হবে। এটা দ্রুত ভাজার পদ্ধতির নিয়ম। একটি ডেবিটের জন্য সমপরিমাণ ক্রেডিট, এটা ক্রেডিটের জন্য কি? সমপরিমাণ ডেবিট থাকবে। আশা করি এই জায়গাগুলো বুঝতে পেরেছো। খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আর তোমাদের যদি আমার এই ক্লাসগুলো ভালো লাগে এবং তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি আপলোড করব। এই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।